Thank you, Mr. Masud Khan, for sharing your expertise and wisdom. Your thoughts on market dynamics are sure to resonate with everyone here. Now, we'll explore the CXO panel discussion on the topic Steering the Building Materials Industry Forward. Our panelists include Mr. Mohammad Moshir Rahman, CEO, Akid Cement, Mr. Asadul Haq Sufyani, Chief Business Officer, Metrosem Cement, Mr. Galib Muhammad, CEO, Akij Ispat. Our moderator of this panel is Mr. Atik Akbar, Head of Brand and Marketing Communications, Seven Rings Cement. Assalamu alaikum and good evening everyone. After Masud Khan sir's great speech, it's very difficult for anybody in the building industry to speak on building materials marketing fest, whatever it is. And my respite is that I have got lots of CXOs with lots of their experiences in the field of building materials, and I hope despite being hungry you guys will be enjoying the session, because I'm sure you will be able to know and learn a lot of things from these veteran marketeers of the industry, and it's my great pleasure to moderate this session along with all the brilliant minds. So let's get into the work. আমার নাম আতিক আকবর, আমি হেড অফ ব্র্যান্ড সেভেন রিং সিমেন্ট। এখানে যারা উপস্থিত আছেন তারা অলরেডি আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে, তারপরও ফর দ্য সেক অফ মাই কমফোর্ট জোন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, আমার ডান দিকে আছে মিস্টার মশিউর রহমান, CEO Akis Cement Company Limited. Please give him a big round of applause. He has made his some time for us for his busy schedule. এরপর আছেন Mr. Asadul Haq Sufyani, Chief Business Officer, Metrosem Cement. He was my direct boss in the construction industry and he's my mentor. Please give him a big round of applause. And after that, there is Mr. Galib Muhammad, CEO Akij Ispat. গালিব ভাই সম্পর্কে আলাদা করে বলার কিছু নাই, আমি আজকে গালিব ভাইয়ের কথা শোনার জন্য এসেছি। গালিব ভাইয়ের সাথে আমার আগেও সেশন হয়েছে। প্লিজ গিভ হিম এ বিগ রাউন্ড অফ অ্যাপ্লাউজ। এরপর আছেন মিস্টার ইরফান উদ্দিন, জেনারেল সেক্রেটারি বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BCMEA, যেটা হচ্ছে যে উনি আসলে ফার্স্ট সিরামিকেরও ডিরেক্টর, অ্যান্ড ফ্রম হিজ বিজি স্কেডিউল উনি আমাদেরকে টাইম দিচ্ছেন। হি ডিজার্ভস এ বিগ রাউন্ড অফ অ্যাপ্লাউজ অ্যাজ ওয়েল. Thank you, sirs, for being with us. And first of all, I would like to thank brand practitioners to allow me for this great session. I hope it will be a good one. Building material industry in Bangladesh আসলে গ্রো করছে এবং প্রজেকশন অনুযায়ী আগামী 2050 সাল নাগাদ এটা 46 বিলিয়নে কনভার্ট হবে। সো আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি আমাদের এক ধরনের উই ফিল আন্ডারমাইন্ড যে আসলে আমরা টেলিকমে নেই, আমরা FMCGর মতো খুবই ফ্যাবুলাস, খুবই মানে জিল আছে এরকম ইন্ডাস্ট্রিতে নেই। বাট ইস্যু ইজ দ্যাট দিস ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং অ্যান্ড দিস ইজ এ পার্টিকুলারলি অ্যান ইন্ডাস্ট্রি যেটা আসলে আমাদের অনেক অলরেডি বলে গেছেন, যেটা আসলে আমাদের খুব বেসিক একটা নিডের পার্ট, এবং দেয়ার ইজ নো চান্স অফ আমরা বলবো যে ডাউন টার্ন ইন দিস ইন্ডাস্ট্রি। যদি আমরা CAGR ধরি, পলিটিক্যাল আনস্টেবিলিটি বা আপনি ধরেন ম্যাক্রো ইকোনমিক্যাল ইয়েগুলোর কারণে অনেক সময় এটা হবে যে আমাদের আসলে আপস অ্যান্ড ডাউনস থাকবে, বাট উইল বি হ্যাভিং এ স্টেডি গ্রোথ। বিকজ আমরা যেটা জানি যে আমাদের এখানে খুব স্টেডি আরবানাইজেশন হচ্ছে, যেটা 1971-এ ছিল অনলি 8%, সেটা আসলে এখন চলে আসছে 32%-এ, এবং বাই 2050 এটা আসলে 52-তে চলে যাবে। সো যখনই কোনো আরবানাইজেশন হয় এবং আমাদের গ্রোয়িং GDP বলেন বা আমাদের যে একটা
রাইজিং মিডল ক্লাস, তারা আসলে আমাদের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির বড় একটা ক্লায়েন্ট। সো এখানে আসলে ব্যবসা প্রচুর আছে। যে জিনিসটা আমাদেরকে আসলে এনশিওর করতে হবে যে এই সেক্টরগুলার অপরচুনিটি, থ্রেটস এগুলোকে দেখতে হবে এবং দেখে এটা নিয়ে আসলে আমাদের এগিয়ে যেতে হবে যে ফিউচার আসলে আমরা কিভাবে কি করতে চাই এবং আমাদের কি কি চ্যালেঞ্জেসগুলো আছে। তো এটা নিয়ে আসলে আমি আর ইন্ট্রোটা বড় করতে চাইছি না। আমি সবার আগে আসবো মিস্টার আসাদুল হক সুফিয়ানির কাছে, চিফ বিজনেস অফিসার মেট্রোসেম সিমেন্ট। আমি ওনাকে যে জিনিসটা আলাপ করতে বলবো সেটা হলো যে আসলে সাস্টেনেবল লিডারশিপের ব্যাপারে, চেঞ্জেস অফ ট্রানজিশন টু লো কার্বন সিমেন্ট প্রোডাকশন এবং অপরচুনিটিজ ইন গ্রিন কনস্ট্রাকশন ড্রিভেন বাই গভর্নমেন্ট ইনিশিয়েটিভস। সো মার্কেট ট্রেন্ডগুলো একটু স্যার যদি আপনি আলোচনা করেন ফ্রম ইউর ভাস্ট নলেজ। I would like to hand over the mic to Mr. Asadul Haq Sufiani, CBO, Metrosem Cement. Thank you. Thank you, Atik, and thank you very much all the attendant guests here, and also I would like to thank especially to Brand Practitioners Bangladesh for inviting me here this great occasion, great event. The transition যেটা আমরা বলছি যে টু লো কার্বন এমিশনের দিকে যাওয়াটা, আমার মনে হয় এখানে আমরা তিনটা জিনিস এটা নির্ভর করে। একটা হচ্ছে যে অল্টারনেটিভ র মেটেরিয়ালস সোর্সেস, নাম্বার টু is energy efficiency, cement production process, and number three আমি যেটা মনে করি যে এটা হচ্ছে ক্লিন ফুয়েলস, এনার্জি, ক্লিন এনার্জি। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে, আমি শুরুর আগে এই তিনটা জিনিস করার আগে আমি একটা বলি যে একটা থাম্ব রুল রয়েছে যে 1 ton ক্লিঙ্কার ইজ ওয়ান অফ দি মেইন কম্পোনেন্ট বলে আমি ক্লিঙ্কারকে বলছি। আর অন্যগুলো একটা গুড থিং ইজ দ্যাট বেসিকলি দে আর অল বাই প্রোডাক্টস অফ সাম আদার এলিমেন্টস। এই ক্লিঙ্কার 1 টন ক্লিঙ্কার উৎপাদন করার জন্য 1 টন পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আমরা এনভায়রনমেন্টে দিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ আসপেক্টে আমরা কিন্তু খুব অপরাধী নয়, বিকজ all of you probably know that বাংলাদেশে কিন্তু ইন্টিগ্রেটেড সিমেন্ট প্লান্ট কিন্তু নেই। শুধু একটি কোম্পানি আছে, তারা লাইমস্টোন বেস তারা এনে এখানে তৈরি করছেন, কিন্তু 99.99% যদি বলেন তো সবাই কিন্তু অ্যাকচুয়ালি আমরা গ্রাইন্ডিং মিল হিসাবে বাংলাদেশে আসি। তো কী হচ্ছে যে উই আর অ্যাকচুয়ালি ইম্পোর্টিং দ্য র মেটেরিয়ালস ফ্রম অ্যাব্রড। আমাদের যে 5টি কম্পোনেন্টস আছে সেগুলো আমরা বাইরে থেকে ইম্পোর্ট করছি। তাহলে কার্বন নিঃসরণের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা খুব একটা বেশি নয়। এখন প্রশ্ন হচ্ছে যে অল্টারনেটিভ, যে আমি যে তিনটা জায়গায় এসেছিলাম যে অল্টারনেটিভ র মেটেরিয়ালস, এইটার ক্ষেত্রে আমাদের কয়েকটা রয়েছে। সেরকম হচ্ছে যে উই হ্যাভ আ ফ্লাই অ্যাশ উইচ ইজ আ বাই প্রোডাক্ট অফ আ থার্মাল পাওয়ার প্লান্ট। উই হ্যাভ আ ব্লাস্ট ফার্নাস slag, which is a very crucial one of the component of cement. সেটা কিন্তু আমাদের স্টিল ইন্ডাস্ট্রির একটা বাই প্রোডাক্ট হিসেবে আছে। সেখানে ক্লেই আছে, অনেক ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। আর আরেকটি জায়গা হচ্ছে ইদানিংকালে হচ্ছে যে পজোলোনা। এটা হচ্ছে একটি ভলকানিক এরাপশনস থেকে যেই যেটা আমরা যেটা দেখি আমরা, মানে এরাপশনের আগে যেটা উড়ে আসে, সেটা হচ্ছে ভেরি একটা গুড কম্পোনেন্ট ফর দ্য সিমেন্ট বাই প্রোডাক্ট হিসেবে ব্যবহার করা যায়, যেটা প্রচুর পরিমাণে কিন্তু পাওয়া যায় ইন্দোনেশিয়াতে এবং জ্বলন্ত আগ্নেয়গিরি যে সমস্তগুলোতে আছে, আইসল্যান্ড, কিন্তু সেইগুলো আসলে আমরা চলে যাচ্ছে সমুদ্রে, পরিবেশ নষ্ট হচ্ছে।
তো আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হচ্ছে যে এই অল্টারনেটিভ যে র মেটেরিয়ালসগুলো রয়েছে সেইটার জন্য যথেষ্ট যে R&D, যেটা মাসুদ খান স্যার একটু আগেই বলে গেলেন যে বাংলাদেশের প্রবলেমটা হচ্ছে যে উই অলওয়েজ কপি অ্যান্ড পেস্ট, বাট উই নেভার গো ফর এনি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টস। সো এই কপি অ্যান্ড পেস্টের কারণে যেটা হচ্ছে, যেটা আতিক যেটা প্রশ্ন করেছে যে আমাদের চ্যালেঞ্জেসের মধ্যে একটাই হচ্ছে যে অল্টারনেটিভ যে র মেটেরিয়ালসের যে সোর্সগুলো রয়েছে সেটাকে আমাদের এই মেথডের মধ্যে নিয়ে এসে ইউরোপিয়ান নর্মস ইএন, যেটা গভর্নমেন্ট থেকে আমাদের বিএসটি অনুমোদিত, এটার মধ্যে নিয়ে এসে 27 প্রকার সিমেন্টের যে অথরাইজ করা আছে বাংলাদেশে, সেইটার মধ্যে থেকে এগুলোকে R&Dর মাধ্যমে ইনকর্পোরেট করা, এটা কিন্তু আমাদের জন্য বিরাট একটা চ্যালেঞ্জ। অ্যান্ড অলসো অ্যানাদার চ্যালেঞ্জ ইজ দ্যাট যে এই জিনিসটা যে আমরা কপি পেস্ট করেছি 2003 সালে ইউরোপিয়ান নর্মসটা ইএনটাকে, আমাদের কিন্তু এখন সময় এসছে যেখানে কিন্তু অনেক রকমের কোড কিন্তু ওয়ার্ল্ডে আছে, যেটা জাপানিজ কোড আছে, ইন্ডিয়ার জন্য BIS আছে, সেই জায়গাটার মধ্যে মালয়েশিয়ার জন্য আছে, ইন্দোনেশিয়ার কিন্তু ভেরি রিচ ইন R&Dতে কিন্তু সিমেন্টের জন্য তাদের আছে। কিন্তু এগুলো কিন্তু আমরা কেউ মনোযোগ দিচ্ছি না, কিন্তু আমরা কিন্তু গ্রিন হাউস এফেক্টের কথা বলে যাচ্ছি। আমরা COP21 আমরা যে সাইন করেছি সিগনেটারি আমাদের, তো সেইখানে গিয়ে কার্বন এমিশনের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের একটা কথা বলা হচ্ছে, আমরা টাকা চাচ্ছি, হ্যাঁ, কিন্তু আসল জায়গাগুলোতে কিন্তু আমরা মনোযোগ দিচ্ছি না। সো এই জায়গাটার মধ্যে আমাদের যেমন অপরচুনিটি রয়েছে, যেমন বিরাট একটা কার্বন এমিশনের কে কমিয়ে যে বিল্ডিং মেটেরিয়ালসের ক্ষেত্রে যে জায়গাটা, সেটা একটা কিন্তু বিরাট চ্যালেঞ্জ হয়েছে। নাম্বার 2 হচ্ছে আরেকটা যেটা রয়েছে এনার্জি এফিশিয়েন্ট প্রোডাকশন, সিমেন্ট প্রোডাকশন প্রসেস। যেমন আমাদের মডারেট যে 1,00,000 টন 1,10,000 টনের একটা ফ্যাক্টরির জন্য অ্যারাউন্ড আমাদের বিদ্যুতের প্রয়োজন হয় অ্যারাউন্ড 11 to 12 মেগাওয়াট পাওয়ার লাগে। এইটা কিন্তু হিউজ বাংলাদেশে। তো আমরা এটাকে অনেক সময় আমরা নিজেরা প্রস্তুত করি, আবার অনেকে যাদের পাওয়ার প্ল্যান্ট আছে, এখন আবার ইদানিংকালে যেহেতু গ্যাসের একটা সংকটের কারণে আমরা কিন্তু গ্রিড থেকেই নিচ্ছি। তাহলে এই জায়গাটার মধ্যে কিন্তু একটা বিরাট সুযোগ আছে যে ফর এফিশিয়েন্টলি হাউ উই ক্যান restructured or remodeled our existing equipments, ball mill, motor and other জায়গাগুলো যেগুলো রয়েছে, হপার্স এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, মোটরাইজ যে সমস্ত জায়গাগুলো যে প্রচণ্ড রকমের ইলেকট্রিসিটি কনজিউম করে, সেই জায়গাগুলোতে কিন্তু একটা ইনোভেশন আনা এবং এটাকে রিস্ট্রাকচারিংয়ের মাধ্যমে সেটাকে লো এনার্জি এফিশিয়েন্ট করা, সো দ্যাট লো এনার্জির মাধ্যমে আমি হাই আউটপুট দিতে পারবো। কিন্তু এখানেও একটা বিরাট চ্যালেঞ্জ, এই জায়গাটার মধ্যেও কিন্তু আমাদের করার কিছু নাই। উই আর অলসো লুকিং ফর অ্যাব্রড, বিকজ বাংলাদেশে এই ধরনের ইন্ডাস্ট্রি, এই ধরনের অ্যাডভান্স ইকুইপমেন্টের কোনো ডেভেলপমেন্ট খুব একটা হয়নি, আমরা খালি নিয়ে এসেছি। এটা একটা চ্যালেঞ্জ হয়েছে। আর 2 নম্বর হচ্ছে যে 3 নম্বর হচ্ছে যেটা আমি বললাম যে ক্লিন ফুয়েল, এই জায়গাটার মধ্যে একটা ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, যেটা হচ্ছে লো কার্বন এমিশনের ক্ষেত্রে সিমেন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, সেটা হচ্ছে ওয়েদার উই ক্যান ইউজ ক্লিন এনার্জি সাচ এজ উইন্ড পাওয়ার অ্যাজ ওয়েল এজ দি সোলার পাওয়ার। এই জায়গাগুলোতেও একটা বিরাট চ্যালেঞ্জ হয়েছে, যেহেতু আতিক আমাকে চ্যালেঞ্জের কথাগুলো বলেছে। তো এখানে একটা চ্যালেঞ্জ হচ্ছে যে এই জায়গাগুলোতে গেলে আমাদের যে জিওগ্রাফিক ল্যান্ডস্কেপ আছে বাংলাদেশে, সেটার জন্য কিন্তু একটা স্ট্র্যাটেজিক্যাল লোকেশনসগুলো যারা আছে, যেমন ইউরোপে, ইংল্যান্ডে, বিভিন্ন জায়গায় আমি দেখেছি, নেদারল্যান্ডে আমি দেখেছি যে জায়গাগুলোতে এমন এমন একটা স্ট্র্যাটেজিক্যাল লোকেশন তাদের আছে যেখানে সারা বছর এমন বাতাস হয়, তারা উইন্ড মিলগুলোকে সুন্দর করে বসিয়েছে এবং ডিপ আটলান্টিক ওশনের মধ্যেও তারা বসিয়ে তারা কিন্তু ক্লিন এনার্জি করেছে। কিন্তু সোলারের ক্ষেত্রে কিন্তু আমাদের দেশের মতো একটা ছোট একটা দেশ, যেখানে এমনি মানুষ থাকতে পারছে না, এটুকু একটা দেশে 20 কোটি লোকের মতো মানুষ, সেখানে আমরা ভার্টিক্যাল হয়ে যাচ্ছি, কারণ শহর এক্সপ্যানশন করা যাচ্ছে না, ধানি জমি শেষ হয়ে যাচ্ছে ধান, সেই জায়গাগুলোতে
কিন্তু আমরা সোলারের উপরও কিন্তু ডিপেন্ডেন্ট হতে পারছি না। তার মানে এটা অনেক বড় ল্যান্ড লাগে ওই পরিমাণ পাওয়ার আনার জন্য। সো দেয়ারফর উই নিড অলসো টু লুক ইন টু দ্য R&D ইন দ্য এনার্জি সেক্টর। সো আমি মনে করি যে এই কার্বন এমিশনের ক্ষেত্রে যদিও মহাব্যাপকভাবে আমরা দায়ী নয়, অনেক ডেভেলপ কান্ট্রিজ এটার সাথে জড়িত, সেই কারণে র মেটেরিয়ালের ক্ষেত্রে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়েছে যে অল্টারনেটিভের জন্য। নাম্বার 2 আমি অলরেডি বলেছি এফিসিয়েন্সি বাড়ানোর জন্য আমাদের কাজ করতে হবে। নাম্বার 3 is important to look into the other energy sources which actually can save our environment and minimize our carbon emission into the atmosphere. থ্যাংক ইউ স্যার। আমি আই গেট ব্যাক টু ইউ ওয়ান্স অ্যাগেন। বেসিক্যালি আমাদের যেটা হয়েছে যে এখানকার ইনটেকগুলো হচ্ছে গ্রিন এনার্জির ক্ষেত্রে আমাদের যে কস্ট টু ইনভেস্ট এটা আসলে এখনও কোয়াইট হাই, এটা আমাদেরকে একটু কনসিডার করতে হবে। উইথ দ্যাট নোট আমি আসলে আই এম গোয়িং টু মিস্টার মশিউর রহমান, সিইও আকিস সিমেন্ট। এখানে আমরা আসলে আপনার কাছে স্যার জানতে চাইছি যে এই ইন্ডাস্ট্রিতে আপনারা আসলে কীভাবে ইনোভেশন ড্রাইভ করতে চান এবং অ্যাডভান্স টেকনোলজি কীভাবে আসলে আপনাদের কস্ট এফিসিয়েন্সি আনছে, আর স্ট্র্যাটেজিস ফর স্কেলিং প্রোডাকশন টু মিট ইনক্রিজিং আরবানাইজেশন। আমাদের যে একটা আরবানাইজেশন হচ্ছে চারিদিক থেকে, অলরেডি আমাদের 7 থেকে 8 কোটি লোক শহরে থাকে এবং অনেক বড় একটা অংশ আসলে ঢাকা এবং আশেপাশের এরিয়াতে আসছে। নট অনলি দ্যাট, আমাদের আসলে এখন গ্রামগুলো কনভার্টেড হয়ে যাচ্ছে স্মল সিটিজে। এইগুলোকে আমরা ইয়েস দিজ আর বিগ মার্কেট অপরচুনিটিস ফর আস, এটাকে আমরা কীভাবে সাস্টেনেবলি করতে পারি এবং আমাদের যে রুরাল মার্কেটে এক্সপানশনটা সেটাকে আমরা কিভাবে সবার জন্য উইন উইন সিচুয়েশন করে এগিয়ে যেতে পারি। আপ টু ইউ স্যার। ধন্যবাদ আতিক ভাই। আমি শুরুতেই যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি পার্সোনালি এবং একাডেমিক্যালি আপনাদের এই কি বলবো যে এই ডিসিপ্লিনের বা আপনাদের এই ঘর মানে যেটা বলা হয় আপনাদের পরিবারের তেমন কেউ না, জাস্ট আমি হচ্ছে যে সোশ্যাল মার্কেটার যেটা বলে, আমি এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোই আমার এই দীর্ঘ 23 বছরে আমি চেষ্টা করেছি কাজ করার অ্যাজ এ সোশ্যাল মার্কেটার হিসাবে। তো ব্র্যান্ড প্র্যাকটিশনারের যে ইনভিটেশনটা আসলো তারপরে আমি অপেক্ষায় ছিলাম। মানে এটা আসলে প্র্যাকটিশনার মানে আমার একটা ধারণা ছিল যে কাউকে জিজ্ঞেস করা যায় যে তুমি কি করো, যে প্র্যাকটিস করি, তো ধরে নিই সে হয়তো ওকালতি করে না, ডক্টরই করে কিছু একটা। তা আমি খুব একটা ভালো একটা স্বচ্ছ ধারণা পাচ্ছিলাম না। একটা ব্যান্ড ফার্ম নাম শুনেছি, দেখেছি মাঝে মাঝে, এবং ব্যান্ড এই যে প্র্যাকটিশনার, তো অপেক্ষা করছি, মেলও পাচ্ছি না, তারপরে জিজ্ঞেস করবো একটু, বা কোনো ফোন পাচ্ছে না। তো যথারীতি আজকে 3টার সময় এসে পিছিয়ে বসেছিলাম ওখানে একদম ব্যাক বেঞ্চার হয়ে। তো অনেক পরে মিস রাফিয়া আমাকে আবিষ্কার করছেন যে আপনাকে তো আমি হইনে হয়ে খুঁজছি, আপনার মোবাইলে আমি রিচ করতে পারছি না। তো কারণ কি, আমার দেখে নাম্বারটা, তো পরে দেখি যে সবই ঠিক আছে, 88-এর আগে একটা প্লাস দেওয়া নাই। তা আমি মনে করলাম যে এই প্লাসের কারণে আমি আসলে মনে হয় কানেক্টেড হতে পারছিলাম না। পরে বললাম আপনি প্লাসটা দিয়ে আমাকে কানেক্টেড করেন। তো প্লাস দেওয়ার পরে রিং দিয়েছে, দেখে যে ঠিকই আমি রিং পেয়েছি। আমি বললাম যে তার আগে আমি একটু আগে এসেছি জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য। তো ধন্যবাদ ব্র্যান্ড প্র্যাকটিশনারকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। যে প্রশ্নটা করছে এটার উত্তর অনেক ব্যাপকতা আছে। তো অনেক উত্তর আজকে আমাদের অনারেবল এবং রেসপেক্টেড মাসুদ খান FCMA স্যার অনেক কিছু আমাদেরকে বলে গেছেন, অনেক মানে গুরুত্বপূর্ণ কথা কিছু বলেছেন আমাদেরকে। তো সেগুলো আমি স্যার হয়তো অনেক পোলাইটলি বলছে, আমি দু একটা বিষয়ে খুব এগ্রেসিভলি আমি বলবো। সেটা হচ্ছে দেখেন, আমি যদি বলা যায় যে এটার CFR থেকে শুরু করে আমার একদম রুরালে বা আরবানে এটার যে ব্যবহার পর্যন্ত আমি সংক্ষিপ্তভাবে এটা বলার চেষ্টা করব। বাংলাদেশে সমুদ্র পথে যত পণ্য বাংলাদেশে প্রবেশ করে তার মধ্যে হাইয়েস্ট হচ্ছে সিমেন্টের র ম্যাটেরিয়ালস, হাইয়েস্ট ভলিউম।
সবচেয়ে বেশি ভলিউমে বাংলাদেশে ইন করে সিমেন্টের, খাদ্যশস্যর চাইতেও বেশি, আমরা যে খাদ্যশস্য নিয়ে আসি তার চাইতেও বেশি। এবং যে কথাটা স্যার একটা কথা বলে গেছেন, গুরুত্বপূর্ণ কথা, আমি জানি না আপনারা কতটুকু কে শুনেছেন। আমাদের এখানে গভর্নমেন্টের অনেক কিছু সদিচ্ছার অভাব আছে। গভর্নমেন্ট মনে করে যে মনে হয় সিমেন্ট মানে, আমাদের গভর্নমেন্টের মেন্টালিটি হচ্ছে সিমেন্ট মানে এটা মানে ট্যালকম পাউডার, এটা মানে বিউটি পার্লারে ব্যবহার হয়। হ্যাঁ, তো যখন যা ইচ্ছা তখন তাই বসায় দেয় এর উপরে, যে না এটা না মাখলে কী হবে, সৌন্দর্য হওয়া দরকার কি। এই কারণে আমরা কিন্তু এখনও মাথাপিছু 125 কেজি সিমেন্টে আছি, পার্শ্ববর্তী দেশ 260 কেজি। চায়নার কথা বলে গেলেন স্যার, যে ইনফ্রাস্ট্রাকচার যেভাবে ডেভেলপ করছে, ফ্লাইওভার হয়েছে, অনেক হাউজিং হয়েছে, অনেক হাই স্ট্রিট হয়েছে, 125-এ আমরা আছি, মাথাপিছু 1700 কেজিতে আছে। 125 কেজি 1700 কেজি। পার্শ্ববর্তী ভারত 260 কেজি, মালয়েশিয়া 700 কেজি। আমাদের ডেভেলপমেন্টটা কেন হয় না? স্যার যেটা বললেন যে আপনার এখানে ডিউটিস, যেটা হলো যে ট্যারিফ ভ্যালু, আমরা ক্লিংকার পারচেস করি $42, আর গভর্নমেন্ট এটার উপরে যে ট্যারিফ বসাচ্ছেন হচ্ছে $62। তার মানে কি, প্রতি টনে 950 টাকা করে এখানে দেওয়া লাগে টাকার ভ্যালুয়েশন করে। রিসেন্টলি দেখেন, আমি এই জন্য বলছি যে ট্যালকম পাউডারের মতো অ্যাটিচিউড করে, আমাদের কীভাবে ডেভেলপড হবে ইনফ্রাস্ট্রাকচার। রিসেন্টলি র মেটেরিয়ালস আপনার এই লাইমস্টোনের উপরে রিসেন্টলি 10%, আবার এসডি বসাইছেন, মানে সাপ্লিমেন্টারি ডিউটিস। আচ্ছা আপনারাই বলেন যে সম্পূরক চার্জ এটা কি একটা ভোগ্যপণ্য? আমি সেই জন্য বলছি, এটা কি ট্যালকম পাউডার পাইছেন গভর্নমেন্ট যে এর উপরে যখন তখন এটা চার্জ বসাই দেবেন? এই কারণেই কিন্তু আমরা পিছিয়ে আছি। আর একটা স্যার একটা গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন, যেটা হচ্ছে যে WTC, এই যে ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন, এই সিন্ডিকেট, যেখানে আমরা বাইরে থেকে আমরা লাইটার করে চিরাং থেকে যদি আমার ফ্যাক্টরিতে আমি র মেটেরিয়ালস নিয়ে আসি, আমার বাইরে থেকে প্রতি টন আমি বাইরে থেকে যদি আমি লাইটার নিই 410 টাকা প্রতি মেট্রিক টন আনতে পারি। এই সিন্ডিকেট 550 টাকা করে আমাদের কাছ থেকে নেয়। আমি কেন 125 কেজিতে থাকবো না? আজকে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সিমেন্ট। কারণটা কি? সাধারণ মানুষ, জনগণ, আজকে যে বলা হচ্ছে যে সিমেন্টের কিন্তু কোনো গ্রোথ নাই, তা নাই কারণ হচ্ছে যে এই যে সিন্ডিকেটেড কারণে যারা এটা নিয়ে কাজ করে। স্যার আরও গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন, সেটা হচ্ছে যে বিল্ডিং কোড যারা এটা ফর্ম করছে, এই স্যার বলেছেন যে বিল্ডিং সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, যে বিল্ডিং কী ধরনের হওয়া উচিত, কোন সিমেন্টে হওয়া উচিত। তো এই বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে আমাদেরকে দেখতে হবে। এবং মাসুদ খান স্যারদের আমাদের অনেক কিছু দেওয়ার আছে, অনেক শক্ত শক্ত আর্টিকেল টক শোতে। শুধু আমি মনে করি যে আজকের এখানে এই অডিয়েন্সে না, এই আমাদের এই ভয়েসটাকে বাইরে রেজ করতে হবে। এর ফলে হবে কি যে আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে এখানে এসছি, যে এটা স্ট্রেনথেন করা সম্ভব হবে, অথবা কিন্তু সম্ভব হবে না যদি আমরা সবাই চুপচাপ থাকি। আর একটা বিষয় দেখেন, আমাদের কত জায়গা থেকে যারা আমাদের এই বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে আছে, বিশেষ করে ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর, এটার একটা সিন্ডিকেট আছে। আপনি দেখেন সিন্ডিকেটটা কীরকম। স্যার বললেন যে কিছু কিছু ক্ষেত্রে, এখন স্যার যারা বললেন যে আমাদের কিছু কিছু কংক্রিটের মানে আপনার কংক্রিটের রাস্তা হচ্ছে কিছু কিছু, কিন্তু সেটা কিন্তু লিমিটেশন আছে, বাজার কেন্দ্রিক। খেয়াল করবেন আপনারা, বাজার কেন্দ্রিক, বাজারের যে জায়গায় রোডগুলো আছে সেইগুলোতে শুধু কংক্রিটের রাস্তা হয়, এর বাইরে হয় না। এখানে একটা খুব বড় স্ট্রং সিন্ডিকেট আছে আমাদের দেশের ঠিকাদাররা এবং ইঞ্জিনিয়াররা। এই দুই মাফিয়া করছে কি, যে অ্যাসফল্ট কংক্রিট যেটা প্রতি 2-3 বছর পর পর 5 বছর পর পর এটা ডেস্ট্রয় হয়ে যায়। যে যদি আমরা এটা সিমেন্ট কংক্রিটে করি তাহলে তো এটা 50 বছর আর এই রাস্তা কিছু মানে চেঞ্জ হবে না, তাহলে তো ঠিকাদারি থাকবে না। ইঞ্জিনিয়ার দেখছে তার তাহলে আমার ইনকাম কমে যাবে। এই প্ল্যানিংগুলো তারা নিয়ে আসে না, ইচ্ছে করে এগুলো তারা। আমরা অনেক
তাদের পিছনে ধর্ণা দিয়েছি। কেন ধর্ণা দিই তাদের পিছনে আমরা? কারণ হচ্ছে একটাই, দেখেন স্যার কিন্তু ডিটেলস বলে গেছেন যে আমাদের বর্তমানে আমাদের বাংলাদেশে কিছু কিছু কোম্পানির একাধিক প্লান্ট আছে, 42টা প্লান্ট এখন অ্যাক্টিভ আছে, প্রোডাকশনে আছে 42টা প্লান্ট। তো সেখানে স্যার নিজে বলে গেছেন যে প্রায় 85 মিলিয়ন মেট্রিক টন প্রতি বছর সিমেন্টের ক্যাপাসিটি আছে আমাদের এই প্লান্টগুলার। আমরা সেখানে সেল করি 38 মিলিয়ন মেট্রিক টন, মানে অলমোস্ট 45%, নিয়ার অ্যাবাউট 45% আমরা কিন্তু ক্যাপাসিটি ইউটিলাইজেশন আছে। আমাদের হাইস্ট সেল হয়েছে, যেটা অ্যাভারেজ এখন আমাদের সেল যদি বলেন, যদি সেটা হচ্ছে যে 3.4 মিলিয়ন মেট্রিক টন পার মান্থ, যেটা আমাদের হাইস্ট ছিল 2023-এর জানুয়ারিতে 41.6 মিলিয়ন মেট্রিক টন হাইস্ট ছিল 2023 সালের মার্চ মাসে হাইস্ট। আমরা ভেবেছিলাম যে এভাবেই মনে হয় আমাদের গ্রোথটা যাবে। এক শ্রেণীর এই যারা আছে ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর, আমরা ওদের অনেক বলেছি যে বিশেষ করে যদি কংক্রিটের রাস্তাগুলো হয় তাহলে আমাদের দেশে এই যে খানাখন্দ তৈরি হয় এইটা কিন্তু বন্ধ হবে এবং মানুষ খুব সুন্দরভাবে চলাচল করতে পারবে। এবং আমাদের যে সিমেন্ট ফ্যাক্টরিতে যে ধরনের ক্যাপাসিটি আছে, আইডল ক্যাপাসিটি আর থাকবে না, ইউটিলাইজেশন হবে। আমার মিলের যে ক্যাপাসিটি, মানে আমি 2.3 মিলিয়ন মেট্রিক টনের আমার মিল ইয়ারলি, যেটা 38 চলছে, তার মধ্যে আমার 2.3 আমার কন্ট্রিবিউশন আছে। তো এই মিলে আমার কিন্তু আমি কিন্তু সম্পূর্ণ সিমেন্টটা আমি প্রডিউস করতে পারছি না, কিন্তু আমার কিন্তু ওভারহেড কিন্তু এই 2.3-র উপরেই কিন্তু আমার ওভারহেড আসছে। কারণ আমার 2.3 মিলিয়ন মেট্রিক টন প্রোডাকশন করতে যে আমার লোকবল লাগবে, আমি এটা যদি 3 মিলিয়ন মেট্রিক টন করে একই লোকবল লাগবে, একই লোকবল, মেশিন সবই কিছু একই। তাহলে আমার এই যে কস্টিং বেড়ে যাচ্ছে। এখন তো আমাদের সবার কিন্তু এই ধরনের একটা ব্লিডিং হচ্ছে। তাহলে আমরা কি করছি? আমরা অ্যাকচুয়ালি যেহেতু গভর্নমেন্ট আমাদেরকে এভাবে কোণঠাসা করে রাখছে, সেক্ষেত্রে আমরা সব মালিকই স্যার বলে গেছে যে সবাই মুনাফার দিকে খুবই এম্পাসাইজ করে, সেক্ষেত্রে আমরাও গুণগত মানের সিমেন্ট কিন্তু বাংলাদেশে এই কারণে খুব ক্রাইসিস হয়ে গেছে, এখন ভীষণ ক্রাইসিস হয়ে গেছে। এবং এখন ব্যাগে যে টাইপস লেখা থাকে সিমেন্টের, এটা কিন্তু খুব ডিফিকাল্ট যে আসলে ব্যাগের ভিতরে ওই সিমেন্টটা আছে কিনা, এবং এটার জন্য গভর্নমেন্ট দায়ী আমি মনে করি। এই সুযোগটা সরকারই করে দিয়েছে। স্যার আরেকটা কথা বলেছেন যে বইটার কথা বললে যে টেস্টের, যেটা আমরা বিআরটিসিতে আমরা টেস্ট করি, জানেন আপনারা, ব্যুরো অফ রিসার্চ অ্যান্ড আমরা কি বলি, ব্যুরো অফ রিসার্চ অ্যান্ড টেস্টিং অ্যান্ড হচ্ছে যে জি না বিআরটিসি বলি, ব্যুরো অফ রিসার্চ টেস্টিং, যেটা আমাদের আছে বইয়েতে। তো ওখানে আমরা এখানে মজার ব্যাপার হচ্ছে যে ওরা আমাদের সব মানদণ্ড, বাংলাদেশে আমরা বলি যে বইয়ের টেস্ট রেজাল্ট আছে, বইয়ের টেস্ট রেজাল্ট আছে। তো মজার ব্যাপার হচ্ছে ওটাও কিন্তু কারো কারোর কাছে কুক্ষিগত, মানে তাদেরকে শুধু ফেভার করে, যেটা স্যার বলে গেছেন নির্দ্বিধায় এখানে। তার মানে আমাদের কাছে কিন্তু আসলে খুব ট্রান্সপার কোনো ইনস্টিটিউশন নাই যেখান থেকে আসলে খুব সঠিকভাবে সিমেন্টের আমরা একটা মানদণ্ড রেজাল্ট, একটা ভালো রেজাল্ট আমরা পাবো। তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই দেখতে হবে। আমি মনে করি যে এই সমস্ত ক্ষেত্রগুলোকে যদি আমরা ঠিক করতে পারি, যেটা আপনি বললেন যে আমাদের আরবানাইজেশনের জন্য আমাদের অবশ্যই কমিউনিকেশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে ওই আমরা নিজেরাই জানি যে এই কমিউনিকেশনের কারণে এটা যদি আপনার রোডস না থাকে, সেখানে লজিস্টিক ফ্যাসিলিটি দিতে তো লাভ নাই। তো সেই কারণেই কিন্তু আজকে আমাদের ওই 20 টাকার বেগুন ঢাকায় এসে 80 টাকা হয়ে যায়, এই কমিউনিকেশন না থাকার কারণে। আর এখনও পর্যন্ত স্টিল আপনি দেখবেন যে এই এলজিইডি তারা এখনও পর্যন্ত গ্রাম্য রাস্তাগুলা আপনার এই যে যেটা আমরা বলি যে বিটুমেন ম্যাকাডম বলি আমরা যে ভাষা, ওই অ্যাসফল্ট কংক্রিটই তারা কিন্তু আছে। তো ওদের ওখান থেকে বের করে না নিয়ে আসতে পারে, কিন্তু আমাদের এই যে বিল্ডিং ম্যাটেরিয়ালসের যে সিমেন্ট, এটা আমাদের সবসময় একটা থ্রেটেড অবস্থানে থাকবে, এবং সবাই কিন্তু একটা থ্রেটেড অবস্থানে। এবং বর্তমানে কিন্তু দেখবেন যে অধিকতর ছোট কোম্পানিগুলা এবং সবচেয়ে বেশি বিপদের মধ্যে আছে। যারা খুব বড় ভলিউমে আছে তারা সারভাইভ করছে অন্যভাবে। আর
ছোটোগুলো আস্তে আস্তে আরও ছোট হয়ে যাচ্ছে, মার্কেট শেয়ার ছোটোগুলো হারাচ্ছে দিন দিন, বড়গুলা টিকে থাকছে। এবং বাংলাদেশের এই স্যার আরও ডিটেলস বলবেন আমাদের আসাদুল হক সুপিয়ানি স্যার, যে 10 প্লেয়ার হচ্ছে বাংলাদেশের সিমেন্টের 10 প্লেয়ার 75% সিমেন্ট প্রোডাকশন করে এবং সেল করে। ক্যাপাসিটি তাদের অনেক হিউজ ক্যাপাসিটি, আর বাকি 21 প্লেয়ার হচ্ছে 25% সিমেন্ট বাংলাদেশে তাদের প্রোডাকশনের কন্ট্রিবিউশন আছে। তা আমি মনে করার জন্য একটা প্ল্যাটফর্ম পাই, সেই সুযোগ ব্র্যান্ড প্র্যাকটিশনার আমাদেরকে করে দেবে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার ফর ইউর উইজডমফুল ওয়ার্ডস। এটাকে আমাদের এখান থেকে যেটা আসছে যে আসলে যখন ফিয়ার্স কম্পিটিশন থাকে, এবং আপনারা হয়তো জানেন সিমেন্টের, যেটা আমি সিমেন্ট ইয়ে থেকে রিপ্রেজেন্ট করি, আমি ইনসাইড স্টোরিটা জানি, আর একটু শেয়ার করি আপনাদের সাথে। যেটা যখন আপনার আনইভেন ইন্ডাস্ট্রি গ্রোথ হয়, তখন আপনার কিন্তু একটা আনহেলদি প্রাইস কন্টেস্ট হয়। যে প্রাইস কন্টেস্টটা আসলে যেটা হয় যে ছোট ছোট প্লেয়ারদেরকে আরও বেশি অ্যাডাল্টিরেশনের দিকে ঠেলে দেয়। বাট গুড নিউজ ইজ দ্যাট যে সিমেন্ট কিন্তু শুধুমাত্র একটা ব্র্যান্ডিং আইটেম না, মানে ব্র্যান্ডিং আইটেম ইন সেন্সে যে আপনি ব্র্যান্ড দেখে আসলে সিমেন্ট কেনেন না, এটা আসলে হাইলি একটা অ্যাডভোকেসি বেস সিমেন্ট ইন্ডাস্ট্রিয়াল গুডস। আপনি আসলে ইঞ্জিনিয়ারের কথা শোনেন, আপনি মেসনদের কথা শোনেন, আপনি আপনার যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের কথা শোনেন। এখানে যে ওয়ার্কম্যানশিপে গিয়ে আসলে ব্র্যান্ডগুলো ডিফারেন্ট হয়ে যায়। যখন একটা মেসন ও একটা সিমেন্ট হাতে নেয় বা একটা রড হাতে নেয়, ও বুঝতে পারে যে আসলে এই জিনিসটা ভালো কি মন্দ। এই জিনিসটা আসলে আপনাকে আসলে বড় বড় ব্র্যান্ডগুলোকে, যেটা আপনি বলছেন যে আমাদের প্রায় 70 to 80% প্রথম 8টা প্লেয়ার হোল্ড করে, কিভাবে করে? এখানে এমএনসিজ আছে, লার্জ লোকাল কর্পোরেশনস আছে, আমরা যেমন হংকং বেসড একটা মাল্টিন্যাশনাল কোম্পানি সেভেনিং সিমেন্ট, ওরা আছে। সো দেয়ার আর সার্টেন থিংস যেটা আসলে আপনাকে একটা ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করে দেয়। তো এই জিনিসটা আসলে আমাদের সবাইকে অ্যাডিয়ার করতে হবে। এবং উইথ দ্যাট নোট, অনেকক্ষণ আমরা সিমেন্টের উপর কথা বললাম, লেটস গো উইথ দ্য স্টিল ইন্ডাস্ট্রি। আমাদের সাথে আছেন গালিব ভাই। গালিব ভাই ইজ দ্য সিইও অফ আকিস স্টিল। আমার গালিব ভাইয়ের কাছে কয়েকটা জিনিস জানার খুব ইচ্ছা। গালিব ভাই, আপনি আমাদেরকে কয়েকটা জিনিসে একটু এনলাইটেন করেন। স্টিল সেক্টরে আসলে আপনারা এখন কারেন্টলি কি প্রবলেম ফেস করছেন? কারণ আমরা প্রতিদিনই ফেসবুকে বিভিন্ন গ্রুপে দেখি যে আজ থেকে স্টিল কিনবো না, এক সপ্তাহ সিমেন্ট স্টিল কেনা বন্ধ রাখো, বিভিন্ন রকমের দাবি দাওয়া উঠছে। অ্যাড্রেসিং ইন্টেন্স কম্পিটিশন ইন প্রাইস সেন্সিটিভ মার্কেট। আমি আমার প্রোডাক্ট নিয়ে যেহেতু বিভিন্ন জায়গায় যেতে হয়, তখন আপনি জানেন আপনার রিটেল চ্যানেল আর আমার রিটেল চ্যানেল সেম। তো আমি গিয়ে দেখি যে আসলে যে কোনো সিমেন্ট কোম্পানিতে, যে কোনো সিমেন্টের দোকানে বা একটা প্রোডাক্ট থাকে, সেটা হলো স্টিল। সেখানে গিয়ে দেখি যে ফিয়ার্স ফাইট আপনাদের কম্পিটিটরের মধ্যে। তো আপনারা কিভাবে সার্ভাইভ করে আছেন বা কিভাবে স্টিয়ারিং করছেন এটা, এবং আসলে ফিউচারে কিভাবে আপনারা আপনাদের ব্র্যান্ডটাকে এগিয়ে নিয়ে যাবেন? কারণ আপনাদেরও যতটুকু জানি যে সুপার কম্পিটিশন ইজ ওভার দেয়ার। আর হলো যে মিটিগেটিং এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, হ্যাঁ, যেটা আসলে আমাদের বড় একটা কনসার্ন হয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন কোপে সাইন করছি, এবং এটা আসলে আমাদের এই ব্যবসাটাকে সাস্টেনেবল করার জন্যে যদি গুড গভর্নেন্স আসে বাংলাদেশে, এখন যেভাবে আমরা কাজ করছি বাই ম্যানেজিং গভর্নমেন্ট, ম্যানেজিং অথরিটিজ, এটা আসলে একসময় থাকবে না। সো সেক্ষেত্রে আসলে আপনাদের থটটা কি? এবং ডিজিটাল ট্রান্সফরমেশনের যে আমাদের একটা বড় ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যাচ্ছে, সেটার ব্যাপারে আসলে আপনার ইন্ডাস্ট্রি এবং কিভাবে কাজ করছে, এবং এটা কিভাবে আসলে আমরা সিমেন্ট ইন্ডাস্ট্রিতে ট্রান্সলেট করতে পারি? গালিব ভাই, ওভার টু ইউ। থ্যাংক ইউ আতিক ভাই। তা আসলে কথা শুরুর আগে ডালিম ভাই, আমাদের মশিউর রহমান ভাই যেই কথা বললেন, তা আমি এখানে বসার পরে আমার একটা কথা মনে হচ্ছিল। কিছুদিন আগে আমি ব্র্যান্ডটকে গেলাম, প্রোগ্রামটা হলো ওয়েস্টিনে। আচ্ছা, বিল্ডিং ম্যাটেরিয়াল মার্কেটিং ফেস্ট, এটা হচ্ছে রেনেসা, দ্যাট ইজ ফাইন। আচ্ছা, ওইখানে
অডিয়েন্স আর আজকে দেখলে আমার কাছে মনে হচ্ছে, আমার এখানে বসে মনে পড়লো সৈয়দ মোস্তফা আলীর সেই গল্পের মতো যে নিজেই কনজিউমার নিজেই প্রডিউসার কিনা, অ্যাজ ইফ আমাদের তো প্যানেল ইজ কোয়াইট আ ফিউ, সেই আসপেক্টে হয়তো আমাদের রিলেটিভলি পার্টিসিপেন্টস অ্যাজ কম্পেয়ার টু প্যানেলিস্ট হয়তো একটু অন্যান্য ব্র্যান্ড প্র্যাকটিশনার্সের আদার ইভেন্টসের সাথে মনে হয় একটু কম আছে। তো সেই জায়গাতে বিল্ডিং ম্যাটেরিয়াল ইটসেলফ এটার মধ্যে আসলে মশির ভাই যে কথা বললেন যে গভর্নমেন্ট রেগুলেটরস হয়তো মনে করে যে ওয়েদার সিমেন্ট কি ট্যালকম পাউডার কিনা, প্রবাবলি এটা মনে করার একটা কারণও থাকতে পারে। ট্যালকম পাউডার অর এফএমসিজি আদার প্রোডাক্টস, বিশেষ করে টয়লেট্রিজ, এগুলা একটু ফ্যাসিনেটিং প্রোডাক্ট, তো ওইটার প্রোগ্রামেও লোকজন কিন্তু বেশি হয়। হ্যাঁ, সো গভর্নমেন্ট কিন্তু সিমেন্টকে ট্যালকম পাউডার ভাবতেই পারে। তো আমরা দেখছি যে বিল্ডিং ম্যাটেরিয়াল যেহেতু রিলেটিভলি একটু নিরস, যেহেতু সিমেন্ট ইজ ভেরি সফট, হ্যাঁ বিল্ডিং ম্যাটেরিয়ালের মধ্যে একটা আছে পেন্ট। পেনটা আমার মনে হয় যে দ্যাট ইজ আ বিট স্পাইসি প্রোডাক্ট। ওকে, সো আমরা হয়তো নেক্সট সেশনে সেটা দেখব। তো এখন আমাদের অ্যাজ এ হোল ইন্ডাস্ট্রি হিসাবে কিন্তু শুধু বিল্ডিং ম্যাটেরিয়াল না, আমরা যদি স্টিলের কথা বলি, সিমেন্টের কথা বলি, ইটসেলফ দিজ আর ভেরি ভেরি বিগ ইন্ডাস্ট্রিজ। হ্যাঁ, সিমেন্টে স্টিলে রিলেটিভলি উই আর প্ল্যানিং ফর এক্সপানশন। তো আমরা রিলেটিভলি স্টিলে খুব বিগ প্লেয়ার এই মুহূর্তে বলা যাবে না, আফটার এক্সপানশনে হয়তো ইনশাল্লাহ আমরা বিগ প্লেয়ার হব। আচ্ছা, বিগ প্লেয়ার না, কিন্তু যারা ছোট ছোট প্লেয়ার তাদেরও কিন্তু মান্থলি টার্নওভার অফকোর্স ইট ইজ মোর দ্যান 100 crore। তাহলে স্টিল সিমেন্টে বিগ প্লেয়ার না যারা, তাদের মান্থলি টার্নওভার 100-200 কোটি টাকা। এফএমসিজিতে আপনি দেখবেন বিগ প্লেয়ারেরই মান্থলি টার্নওভার 100-200 কোটি টাকা। সো সেই জায়গায় এখানে ইন টার্মস অফ বিজনেস এইটার ইম্পর্টেন্স অনেক থাকলেও, আর আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে এইটার সিগনিফিকেন্স ইজ ভেরি হাই, বাট অ্যাজ এ হোল মনে হচ্ছে ইন্ডাস্ট্রিটা খুব বেশি অ্যাটেনশন পাচ্ছে না। আর প্রাইসিংয়ের বিষয় নিয়ে যেটা বললেন, আমি ওই প্রশ্নের 3টা সেগমেন্টে আমাকে বলেছেন। ফার্স্ট থিং ইজ প্রাইসিং, বিজনেস আসলে কতটুকু সাস্টেন করা যাচ্ছে প্রাইসিংয়ের জায়গায়, বা আমার নিজের বিজনেসও অ্যাজ এ হোল স্টিল ইন্ডাস্ট্রির। সেকেন্ডলি সাস্টেনেবিলিটি, থার্ড ওয়ান ইজ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অর টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস অর অটোমেশন লেভেল। সো ফার্স্ট ওয়ান আমি একটু সবাইকে আশ্বস্ত করতে চাই যে ইন্ডাস্ট্রি সিমেন্ট কিনতে যেরকম আপনাকে বলছে যে কিছুদিন কিনো না, এই স্টিলের ক্ষেত্রে আই ওয়ান্ট টু গিভ আ গুড নিউজ। আকিজ ইস্পাত এই মাসে তার রেকর্ড সেল করবে এবং 25 তারিখে 25 জানুয়ারির মধ্যেই আমাদের ইনশাল্লাহ উইল হিট দ্য রেকর্ড। সো অ্যাজ এ হোল ইন্ডাস্ট্রির অবস্থা এই জানুয়ারিতে তাহলে খুব খারাপ না। আচ্ছা, এখন ডিসেম্বর মাসে কি হলো, আমরা ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট ধরনের নিউজ দেখলাম, লাইক শেয়ার মার্কেট। 7-8 ডিসেম্বরের দিকে কি দেখা গেল যে স্টিল প্রাইস ডিক্লাইনিং। আচ্ছা, যখন শেয়ার মার্কেটে প্রাইস ডিক্লাইনিং হইলে তখন মানুষ কিনে না। স্টিলে একটা ট্রেন্ড আছে, সিমেন্টে বছরে প্রাইস চেঞ্জ হয় হয়তো 3-4 বার, স্টিলে বছরে প্রাইস চেঞ্জ হয় কম হইলে 50 বার, বেশি হইলে 100 বার। পিক সিজনে লেটসে আমরা যদি সেমি পিক টু পিক স্টার্টিং ফ্রম ডিসেম্বর টু মার্চ, এই টাইমে নর্মালি বেশিরভাগ স্টিল কোম্পানি 2-1 দিন ছাড়া প্রত্যেক দিন সকালেই এভরিওয়ান দ্য মার্কেট গেটস দ্য নিউ প্রাইস অ্যান্ড স্টার্ট সেলিং। অন্যান্য প্রোডাক্টের মতো কিন্তু প্রাইস আগে থেকে নোটিফাই হয় না। আই ক্যান গিভ ইউ জাস্ট ওয়ান এক্সাম্পল। এইটা 1 ডিসেম্বরে আমি আগের দিন রাত্রে ডিক্লেয়ার করেছিলাম আগামীকাল প্রাইস চেঞ্জ করব না। আচ্ছা, ওই দিন সামাও বেশ কয়েকটা ব্র্যান্ডই প্রাইস চেঞ্জ করেছে, অ্যান্ড অন দ্যাট ডে ইট ওয়াজ থার্সডে, সম্ভবত 2 ডিসেম্বর। তা আমার এই 2 জানুয়ারি ওই দিনের সেলের প্রেক্ষিতে আমার কিন্তু ডেলিভারি দিতে অলমোস্ট ইট টুক মি 7 days। স্টিল ইজ লাইক দিস। আচ্ছা, এখন এইটার প্রেক্ষিতে ধরেন সার্টেন প্রাইস স্টেশন আছে স্টিলে, একটা মোর অফ 500 টাকা, এটা একটা ইউজ টু। এবার কিন্তু ট্রেনটা ডিসেম্বর মাসে এরকম কনসার্ন রেজ হওয়ার, আমার কাছে আজকে ইমতিয়াজ ভাই থাকলে ভালো হতো, লাস্ট ইয়ার আমরা একসাথে ছিলাম সেশনে। এবার কি হলো, লেটস সে ওয়ান অফ দ্য মেজর প্লেয়ার্স একেএস একদিন ট্রান্সপোর্টেশন ফ্রি ডিক্লেয়ার দিল, হুইচ হ্যাজ ইম্প্যাক্ট অফ অলমোস্ট 1500 টাকা। এরপর বিএসআরএম যখন প্রাইস রিডাকশন করলো অলমোস্ট 2000, এন্টায়ার মার্কেট প্যানিক করে ফেললো। কারণ প্রাইস স্টেশন ইউজুয়ালি পিপল আর ইউজ টু সেইং দ্য প্রাইস রিডাকশন অর ইনক্রিজ বাই 500 টাকা। আর বিএসআরএম সিন্স very clear market leader and of course still they are trend setter,
স্টিল বা রেনফোর্সমেন্ট বার এই প্রোডাক্টটাকে ব্র্যান্ড হয় কমোডিটি থেকে, বিএসআরএম has taken that leadership এবং এই ক্যাটাগরিতে দে হ্যাভ সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন। উই অল শুড অ্যাডমিট দিস অ্যান্ড অ্যাকনোলেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট দ্যাট ইনিশিয়েটিভস। সো যখন বিএসআরএম একবারে 1,000-1,500 টাকা প্রাইস রিডাকশন করে এন্টায়ার মার্কেটভাবে, অনেকের মধ্যে এরকম কথাও শোনা গেছে যে রেনফোর্সমেন্ট বারের প্রাইস 60,000-এ গিয়ে ঠেকবে। তো এই সমস্ত প্যানিক থেকে সেলটা আসলে ড্রপ করেছে। তারপর কিছু নিউজ আসলে কি, অক্টোবরের একটা নিউজ দেখলাম, ওয়ান অফ দ্য লিডিং নিউজ পেপার্স, তো তাদের নিউজ হলো স্টিল কনজামশন হ্যাজ গন ডাউন বাই 50%। আচ্ছা, মেগা প্রজেক্ট বন্ধ হয়েছে, এইটা যাবতীয় ইম্প্যাক্ট কি খালি স্টিলের উপরে নাকি? তো এই সমস্ত নিউজগুলাই বেসিকলি ইট ক্রিয়েটেড ভেরি নেগেটিভ ইমপ্রেশন অ্যামংস দ্য বায়ার্স। আর স্টিলে কিন্তু সেকেন্ডারি সেলের ইম্প্যাক্ট যেটা হোক, প্রাইমারি সেল স্টিল ব্যবসায়ীরা আপনারা জানেন যে ওনাদের কিন্তু ফাইন্যান্সিয়ালি দে আর ভেরি স্ট্রং, মোর অফ দ্য বিগ প্লেয়ার্স। হ্যাঁ, এমনও স্টিল ট্রেডার আছে যাদের মান্থলি টার্নওভার ইজ অ্যারাউন্ড 50 crore টাকা, 50 কোটি টাকা ট্রেডিং বিজনেস করে, যেটা অনেক ম্যানুফ্যাকচারিং কোম্পানিরই মান্থলি টার্নওভার না। সো যখন এই ট্রেন্ড বুঝে যে না এখন প্রাইস ডিক্লাইনিং হবে, তখন একদম ডে টু ডে রিকোয়ারমেন্টটাই তারা প্রকিউর করে, দে ডোন্ট স্টোর। এই প্যানিকটার কারণেই কিন্তু ডিসেম্বর টু মিড লেটসে এন্টার ডিসেম্বর, অলমোস্ট নভেম্বরে তো ছিলই, অক্টোবরে নিউজ এরকম ছিল যে 50% রিডাকশন করেছে কনজামশন মেগা প্রজেক্ট বন্ধ হওয়ার জন্য, হুইচ ওয়াজ নট অ্যাকচুয়ালি কারেক্ট। গালিব ভাই আমি একটু বলি, মানে আই হ্যাভ টু এক্সট্রা সো মেনি থিংস ফ্রম ইউ। আমরা যেরকম দেখি যে অ্যাসোসিয়েশনগুলো আছে, তা আপনাদেরও স্টিলের একটা অ্যাসোসিয়েশন আছে, এখান থেকে একেএস 1,500 টাকা বাড়িয়ে দিচ্ছে, আর আরেক দিক দিয়ে বিএসআরএম 2,000 টাকা কমিয়ে দিচ্ছে। সো হোয়াট দ্য রোল অফ ইউর অ্যাসোসিয়েশন? আচ্ছা, এখানে আমি আপনাকে বলি না, একেএসও রিডাকশন করেছিল প্রাইস কমপ্লিমেন্টারি যখন করলো, প্রাইস ফ্রি ট্রান্সপোর্টেশন যখন ফ্রি করলো, হুইচ হ্যাজ ইম্প্যাক্ট অফ রিডাকশন ইকুইভ্যালেন্ট টু 1,500, যেটা কিনা বিএসআরএম এর সেলসে সিগনিফিক্যান্টলি এফেক্ট করলো। তো নর্মালি বিএসআরএম সাধারণত এইভাবে রেসপন্স করে না, বাট দিস টাইম বিএসআরএম ইনফ্যাক্ট একেএসের থেকেও আর এক ধাপ এগিয়ে দে ইউজড রিডিউসড বাই 2,000 টাকা। তখন তো মার্কেট ভাবলো যে বিএসআরএম জীবনে কোনোদিন 500 টাকার বেশি রিডিউস করে না একবারে, সে 2,000 টাকা কমাইলো কি না জানি সামনে হচ্ছে। সো দিস ওয়াজ দ্য থিং। হাউএভার দ্য গুড নিউজ ইজ দ্যাট ইয়েস দ্য মার্কেট হ্যাজ টার্নড অ্যারাউন্ড। আর এখন আমি একটা বিষয় বলি, আসলে যেটা মাসুদ খান স্যার যে কথা বললেন যে আমাদের ইনভেস্টমেন্টের জায়গায় অনেকে ইমোশনালি ঠিক আছে অমুক করছে, আই এম বিগার প্লেয়ার দ্যান হিম, ওকে আমি আরও ডাবল ক্যাপাসিটি নিয়ে ইনভেস্টমেন্টে আসলাম। দেখেন, আইডিয়ালি 2017-18 সালে স্টিল প্রাইস রেনফোর্সমেন্ট বারের প্রাইস ছিল 64,500 টাকা, বিএসআরএমে তখন 67,800। 2023 মার্চ মাসে বিএসআরএমের প্রাইস ছিল অলমোস্ট 1 লাখ টাকা, অ্যাভারেজ ব্র্যান্ডগুলোর প্রাইস ছিল ক্লোজ টু 95,000 টাকা। এখন কিন্তু সেই জায়গা থেকে লেটসে কারো প্রাইস হয়তো 8,000, 7,000 কম, কারো হয়তো 10-12,000 কম। সিমেন্টের কথাও যদি দেখেন, সিমেন্ট আই রিমেম্বার এখন রিটেল প্রাইস, আমি সুফিয়ান ভাইকে জিজ্ঞেস করছিলাম, রিটেল প্রাইস লেটসে এখন রাফলি 550-এর আশপাশে ঘুরছে। আই রিমেম্বার আমি মাসুদ খান স্যারের কথায় যে ব্যাক ইন 2012-13 তখন আমি ক্রাউন সিমেন্টে এক্সটেন্সিভলি তখন মার্কেটে আমি কাজ করতাম, মার্কেট ডেভেলপমেন্টে। অ্যাট দ্যাট টাইম সিমেন্টের রিটেল প্রাইস 460-এর আশপাশে ছিল। তখন আকিজের ছিল 465, ক্রাউনের 458, শাহ সিমেন্টের 455, হোল সিমেন্ট ছিল 495, স্ক্যানের ছিল 485। আমি 2013-এর আজকে জানুয়ারি, তার মানে আজ থেকে 12 বছর আগের কথা বলছি। এই 12 বছরে প্রাইস হ্যাজ গন আপ বাই 20% অনলি। অ্যাভারেজে আপনি যদি দেখেন 100 টাকাও বাড়ে নাই, বা ক্লোজ টু 100। তো 12 বছরে ইনফ্লেশনের ইফেক্ট কত? এটা যদি ডাবল হইতো, দ্যাট উড হ্যাভ বিন ইকুইভ্যালেন্ট টু আদার গ্রোথ অর ইনফ্লেশন ফ্যাক্টর হুইচ ইজ এফেক্টিং অল আদার বিজনেস। এখন কথা হলো, আমি কনজিউমার রাইটসের কথা বলতে পারি, আপনি অ্যাসোসিয়েশনের কথা যেটা বললেন, পিওর কম্পিটিশনে অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েশনের মাধ্যমে প্রাইস সেটিং, দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট লিগালি অ্যাকসেপ্টেড। আচ্ছা, এই জায়গায় যদি বলি আমরা, দ্যাট ইজ আপনার কম্পিটিশন লকে কিন্তু এটা কন্ট্রাভেন করে। সো ঠিক আছে, ফাইন। তারপর আমি বলবো যে সিমেন্টের ক্ষেত্রে মোর অফ একটা সবার মধ্যে দেখি যে না, ওনারা মোটামুটি এই বিষয়টা অ্যালাইন্ড হয়ে চলতে পারেন, একবারে কেউ বাড়াইলে সেটার সাথে যায়। স্টিলে আসলে এই বিষয়টা সামাও হয় না। আমি কেবল ইন্ডাস্ট্রিতে জানি না, আসান ভাই থাকার কথা ছিল, কেবলেও কিন্তু মোর অফ কপারের প্রাইস আপ ডাউন খুব বেশি হয়। মেটালের ক্ষেত্রে মোর অফ এই বিষয়টা গ্লোবাল দেয়ার আর সাম ইম্প্যাক্টস। কিন্তু আমার কথা হলো, দেখেন
যে অন্যান্য ম্যাটেরিয়াল বা অন্যান্য জিনিসের যেই হারে প্রাইসটা ইনক্রিজ হলো বা ইনফ্লেশনের ইফেক্ট যা তার ধারে কাছেও কিন্তু স্টিল বা সিমেন্টে নাই। Whereas investment is going just like anything. Big players, they all are coming to steel or cement. এখন রিয়েলিটিতে দেখেন এই যে প্রাইস রিডাকশন কনজামশন 50% হয়ে গেল, এইসব নিউজ দেখে ঠিক আছে প্রাইস কমে যাবে, কেনার দরকার নাই। উই কুড হ্যাভ থট ইন ডিফারেন্ট ওয়ে। আজকে দেখেন পাওয়ার কিন্তু স্টিল ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে পাওয়ার ইজ আ ভেরি ভেরি বিগ ফ্যাক্টর। তাহলে কোম্পানিগুলো যদি এটা চিন্তা করতো যে ঠিক আছে আমি পিক টাইমে প্রোডাকশন অফ রাখবো, পার মেট্রিক টন প্রোডাকশন কস্ট উইল রিডিউস বাই মোর দ্যান 1000 টাকা, ক্লোজ টু 1500। আচ্ছা এটা করলে আপনার প্রোডাকশন কমলো। আচ্ছা স্টিলে দুইটা ওয়েতে হয় যে আপনি রিহিটিং ফার্নেসের মাধ্যমে এটা রান করতে পারেন, আপনি ডিরেক্ট চার্জিং হট চার্জিং করতে পারেন। রিহিটিং ফার্নেস করলে গ্যাস কনজামশন হয়, সেটার ইফেক্ট পার মেট্রিক টন 1500। তো আপনি প্রোডাকশনটাকে 50% করে দেন, দিয়ে আপনার পার মেট্রিক টন প্রোডাকশন কস্ট তো 2500-3000 টাকা কমে যায়। এন্টায়ার ইন্ডাস্ট্রিরই তো প্রোডাকশন তখন 60%-এ চলে আসে। মার্কেট ডিমান্ড 50% ফল করলো, 40% ফল করলো, সবাই যদি প্রোডাকশনটাকে ওইভাবে অপটিমাইজ করে তাহলে তো এই লেভেলের প্রাইস কাট লাগে না। সো এই জায়গায় অ্যাজ এ হোল। থ্যাংক ইউ। এক্স্যাক্টলি সেই জিনিসটা আমরা জানতে চাচ্ছিলাম যে আসলে প্রাইস ক্যাটের এই জিনিসগুলো আমাদেরকে আসলে অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রি আমাদের আসলে নলেজ শেয়ার করতে হবে বলে আমার মনে হচ্ছে। এবং যেটা আমাদের সিইও আগে সিমেন্টও বললেন যে আমাদের আসলে প্রাইসের যে ওয়ার্ডটা এই জায়গাটাকে থেকে যদি আমরা বাঁচতে না পারি এবং ওভার ক্যাপাসিটিতে যদি আমরা রান করি তাহলে আসলে এই ইটস এ নেভার এন্ডিং ওয়ার এবং আসলে এন্টারপ্রেনার নিজেরাও আসলে খুব প্রফিটেবল হবেন না। নাও আই ওয়ান্ট টু গো টু দ্য আমাদের আসলে বারবার নোটিস করা হচ্ছে উই আর আপ উইথ আওয়ার 50 minutes টাইম। আমি আসলে সিরামিক ইন্ডাস্ট্রি ইজ দ্য সেকেন্ড গ্লোরিয়াস ইন্ডাস্ট্রি আমি বলবো আফটার পেইন্ট ইয়েতে বিল্ডিং ম্যাটেরিয়ালসে। আমি ইরফান ভাই আপনার কাছে জানতে চাই যে আসলে হাউ ডু ইউ সি দ্য ট্রেন্ড অফ ইউর সিরামিক ইন্ডাস্ট্রিজ এবং হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস রাইট নাও। এবং আমাদের আমরা সবাই জানি উই হ্যাড এ ভেরি ব্যাড প্যাচ ফ্রম জুলাই 5 5ই আগস্টের পর থেকে সবারই একটা পট পরিবর্তন হয়েছে। আমাদের যারা ট্রেডার আছেন দে আর অন দ্য রান, এটা আমরা সবাই জানি। এটার মধ্যে থেকে আসলে আপনারা কীভাবে সার্ভাইভ করে আসছেন এবং আসলে হোয়াট আর দ্য টেক আউটস ফ্রম দিস লার্নিং এবং আসলে আমরা ফিউচারে কীভাবে এগিয়ে যেতে পারি। ওভার টু ইরফান ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমি ফার্স্টেই থ্যাঙ্কস জানাবো ব্র্যান্ড প্র্যাকটিশনার্সকে ফর ইনভাইটিং মি ফর দিস সেশন অ্যাজ আ স্পিকার। আমি আপনি যেটা বলেছেন, আমি বিং মাই বিজনেস ব্যাকগ্রাউন্ড ইজ আই এম আ ডিরেক্টর ফার্স্ট সিরামিক্স অ্যান্ড উই ম্যানুফ্যাকচার টেবিলওয়্যার। ইটস নট আ বিল্ডিং ম্যাটেরিয়াল বাট আমি 2013 থেকে পার্ট অফ দি অ্যাসোসিয়েশন বিন ওয়ার্কিং ইন কোর টিম এবং যেহেতু আমাদের অ্যাসোসিয়েশনে 4টা রিপ্রেজেন্টেটিভ প্রোডাক্ট আছে। One is my one tableware, then there's tiles, sanitary and bricks, ceramic bricks. So all three of them are related to building material. আপনার আজকের টপিকটা হচ্ছে গিয়ে steering the building material industry forward and being part of the association, actually that is my job. মানে আমাদের জবটা ওই একটা জায়গায়। I don't do sales for building material, I don't do marketing. What we do is we work on how the industry can be more sustainable for the future, how the industry can grow, the sector can grow, especially all the 4 subsectors that I'm talking about. So এই জায়গাটাই আমরা কাজ করি। Ups and downs definitely থাকে, but আমরা from the part of the association যদি বলি, we focus on 3 core areas. One is as we are more dependent on energy, gas-based industry পুরো সেক্টরটাই। সো আমাদের একটা কোর রেসপন্সিবিলিটি বা জব যদি বলতে পারেন সেটা হচ্ছে গিয়ে, যেহেতু উই অল নো যে আমাদের দেশে গ্যাসের একটা মেজর ক্রাইসিস চলে অ্যান্ড অল টাইম, সো অল্টারনেটিভলি কি অপশনস আছে অ্যান্ড টু এক্সপ্লোর দ্যাট। অ্যান্ড অ্যাজ উই অল নো দ্যাট আমাদের এই সেক্টরের অল ইন্ডাস্ট্রিজ আর সিঙ্গেল স্টোরেড লার্জ ফ্যাক্টরিজ। সো আমরা যেমন চেষ্টা করছি ইন্ডাস্ট্রিগুলোকে মোর ক্লিন এনার্জির দিকে ফোকাস করানোর, বিকজ উই হ্যাভ দি অপশন টু ইউজ সোলার প্যানেলস, রুফটপ সোলার প্যানেলস ইন আওয়ার ফ্যাক্টরিজ।
সেই জায়গাটায় আমরা চেষ্টা করি এবং ওইটা আই থিঙ্ক হ্যাজ বিন ভেরি ইফেক্টিভ ইন আওয়ার সেক্টর। অ্যানাদার থিং ইজ মাসুদ সাহেব লাস্ট স্পিকার হিসেবে যেটা বলে গেছেন, যেমন ট্যারিফ ভ্যালুর কথা বলেছেন, আমি আরেকটা পয়েন্ট উঠাবো, সেটা হচ্ছে গিয়ে যে রেফারেন্স ভ্যালু ইন দ্য চিটাগং পোর্ট। কোভিডের সময় আমরা সবাই জানি যে আমাদের 10 টাকার একটা প্রোডাক্টের প্রাইস তখন ইনফ্লেটেড হয়েছিল, ইট কেম আপ টু 20 টাকা অ্যাজ ওয়েল। অন টপ অফ দ্যাট আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেড়ে গেছিলো। সো যেই প্রোডাক্টটা আমরা তখন $30 বাংলাদেশে নিয়ে আসতে পারতাম, ইট ওয়েন্ট আপ টু $55-60 অ্যাট দ্য টাইম অফ কোভিড। এখনও চিটাগং পোর্ট কিন্তু ওই রেফারেন্স ভ্যালুটা ধরেই ট্যাক্সেশন ফেলে। আমি জাস্ট একটা ছোটো এক্সাম্পল দিই ফ্রম আওয়ার অ্যাসোসিয়েশন। আমাদের একটা মেটেরিয়ালে আমরা মানে উই আর অ্যাট দিস মোমেন্ট উই আর বাইং অ্যাট $35-40, বাট কোভিড টাইমের কারণে ইট ইজ স্টিল ট্যাক্সড অ্যাট $55। আমরা ফ্রম দ্য অ্যাসোসিয়েশন কমিটি আমরা এটাকে $5 কমাতে পেরেছি। ইট টুক আস অলমোস্ট 5 months, 5 trips to Chittagong port to the customs commissioner, এবং $5 ওদের কমিটি করে অনেক কিছু করে $5 কমিয়েছে। দ্যাট হ্যাড অ্যান ইম্প্যাক্ট অফ 100 crore টাকা অফ ট্যাক্স সেভিংস অন দি সেক্টর। সো এই যে $5 একটা ইম্প্যাক্ট, এটা অনেক সময় আমরা হয়তো বা ওভাবে খেয়াল করছি না। এই যে রেফারেন্স ভ্যালু বলতেছে যে আপনার বাকি সবাই আনতেছে, কারণ ওই যে এক সময় বাড়ছে ওইটাই ধরে আগাচ্ছে তারা। এই জায়গাগুলোতে আমার মনে হয় যে গভর্নমেন্টকে যদি আমরা সবাই মিলে আসলে, বিকজ উই অল ফেস দ্য সেম থিং। আমি মনে করি যেহেতু আমাদের অনেক ইম্পোর্ট করতে হচ্ছে, সকল ইন্ডাস্ট্রি, আমি স্টিল বলি, সিমেন্ট বলি, এখানে সবাই আছেন, এই জায়গাগুলোতে মনে হয় আমাদের আরও সবাই মিলে ওয়ার্কআউট করলে দ্য হোল বিল্ডিং মেটেরিয়াল সেক্টর উইল গ্রো মোর। আরও একটা জাস্ট পয়েন্ট অ্যাড করব, সেটা হচ্ছে গিয়ে এফিসিয়েন্সির ক্ষেত্রে। আমরা জানি যে আমরা চেষ্টা করি আমাদের সাইড থেকে, অ্যাসোসিয়েশনের ওটাও একটা কোর রেসপন্সিবিলিটি, কোম্পানিগুলোর যেহেতু লেবার ইন্টেন্সিভ, লেবারদেরকে মোর এফিশিয়েন্ট কীভাবে করানো যায়, কীভাবে আমরা এর আগে অলরেডি একটা প্রজেক্ট করেছি, আমরা ইন্ডাস্ট্রিগুলোতে ট্রেনিং প্রোগ্রাম চালু করি, on the job training দেই from the association itself, collecting money from many donor agencies, এবং যাতে employee more efficient হয়, and that gives better return to the company itself. So এইগুলো জায়গাতে আমার মনে হয় from my association I am working on, এবং আমরা এই 4টা সাবসেক্টরকে ফোকাস করি, কাজগুলো করি whatever we do. And আমার মনে হয় সার্ভাইবিলিটির জন্য, অ্যাজ ইউ সেড দ্যাট উই আর গোয়িং অন আ টার্ময়েল, এবং শুধু এটা না, আপনি তার আগে দেখেন, যেহেতু আমাদের সেক্টরটা কমপ্লিটলি ইম্পোর্ট ওরিয়েন্টেড, উই ডোন্ট হ্যাভ এনি র মেটেরিয়াল, জিরো র মেটেরিয়াল ইন লোকালি, 100% ইম্পোর্ট করে আমরা ম্যানুফ্যাকচার করি এই যতগুলো প্রোডাক্ট আছে। তো সেক্ষেত্রে এই আমাদের ইয়েতে ফ্যাক্টরিগুলোতে যদি এফিশিয়েন্ট না হয়, আমার মনে হয় না যে সার্ভাইবিলিটি। এক্স্যাক্টলি আমাদের যেটাই আসলে আপনার সাথে আরেকটা জিনিস যেটা ছিল, ইরফান ভাই সাস্টেনেবিলিটির কাজ করেন, আপনারা হিউজলি ডিপেন্ডেন্ট অন ন্যাচারাল গ্যাসেস, এবং উইচ ইজ নট ভেরি গুড ফর দ্য সাস্টেনেবিলিটি ইন আদার স্টাফস। সো এই জিনিসটাকে আপনারা কীভাবে অ্যাড্রেস করেন যদি শর্ট নোটে বলেন, বিকজ ইন ফিউচার এই সার্ভাইবিলিটি যদি আপনাদের, আমি দেখেছি যে আপনাদের প্রায় 3500 কোটি টাকার মতো শুধু ইয়েতেই যায়, আপনাদের 10,000 কোটি টাকার ইন্ডাস্ট্রির মধ্যে 3,000 কোটি টাকার মতো গ্যাস বিল বা এরকম কিছু হতে যায় না। এটা গভর্নমেন্ট, এটাকে আপনারা কীভাবে, এই চ্যালেঞ্জটা আপনি কীভাবে ফেস করবেন? হ্যাঁ, এই জন্যই বললাম যে যেহেতু আমরা আমাদের ওই অ্যাসোসিয়েশনের পার্ট থেকে রেসপন্সিবিলিটি ইজ ফাইন্ডিং আউট সলিউশনস, যেহেতু আমরা জানি এবং আমরা নিজেরাই ফেস করছি যে প্রতিদিন গ্যাসের একটা শর্টেজ আছে, এবং আমাদের ফ্যাক্টরিগুলো কন্টিনিউয়াস প্রসেসে চলে, উই কান্ট শাট ইট ডাউন। সো সেক্ষেত্রে আমাদের অল্টারনেট অপশনস যেগুলো আছে, যে প্রতিটা ফ্যাক্টরিকে সোলার কনভার্সনে যাওয়া বা অল্টারনেট ফিউয়েল, আমরা এলপিজিতে কাজ করছি এই মুহূর্তে। ইভেন্ট গভর্নমেন্ট নতুন একটা এলএনজি পলিসি ক্রিয়েট করছে, যেটাতে আমরাও কোরভাবে রিলেটেড, অ্যান্ড উই আর সাজেস্টিং আমাদের থটস যে এখানে এই পয়েন্টগুলো থাকা উচিত। এলএনজি ইম্পোর্ট যদি প্রাইভেটাইজ করা যায়, সেক্ষেত্রে আমাদের জন্য ইউসেজ বেটার হবে, বা আমাদের জন্য আনইন্টারাপ্টেড সাপ্লাই আমরা এনশিওর করে নিতে পারবো। মেবি গভর্নমেন্ট থেকেও আমরা নিব, বাট অ্যাট দ্য সেম টাইম উই উইল হ্যাভ অ্যান সেকেন্ড সলিউশন। এবং এক্ষেত্রে আপনার কিন্তু গভর্নমেন্ট এখন বাংলাদেশে যে ক্রাইসিসটা চলছে, বা গভর্নমেন্টের যে ক্রাইসিসটা চলছে, যদি এটা প্রাইভেটাইজ করা হয়, সেখানে আমাদের হয়তো বা ইন্টারনাল কোম্পানিগুলো ইম্পোর্ট করে নিয়ে আসবে,
শুধু not for himself as well, but overall sector maybe as a business plan হিসেবে এটাকে ইউজ করে সেই কাজটা করা যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। উই আর আপ উইথ দ্য টাইম। আমি আসলে লাস্ট সবার কাছ থেকে আই উইল কাম টু ইউ স্যার, আমি সবার কাছ থেকে আসলে লাস্ট নোট শুনতে চাই, স্টার্টিং ফ্রম সুফিয়ানি স্যার। আপনারা যদি 2 মিনিট করে সবাই যদি আপনাদের লাস্ট কিছু নোট বলেন, যেটা তারপর আমরা আসলে এই সেশনটা রেপ আপ করবো। থ্যাংক ইউ। যদি জাস্ট যদি টোটাল জিনিসটা যদি একটু বলা হয়, তাহলে আমি 2-4টা ওয়ার্ডে শেষ করতে চাই। নাম্বার 1, আমি যেটা বলেছি যে আমাদেরকে অবশ্যই আমাদের নিজস্ব একটা সাস্টেইনেবল বিল্ডিং মেটেরিয়াল ইন্ডাস্ট্রিটা টিকে রাখার জন্য আমাদেরকে নিজস্ব একটা কোডের সিস্টেম, যেটা আমরা খালি কপি পেস্টের যেটা না, নিজেদের একটা করতে হবে, যেখানে আমাদের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বিল্ডিং মেটেরিয়ালস থেকে শুরু করে র মেটেরিয়ালস থেকে শুরু করে সব কিছুই যেন একটা সুন্দরভাবে আমরা আনতে পারি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি যেটা গালিব সাহেবের থেকে শুনলাম, মশিউর রহমান সাহেবের থেকে শুনলাম, সবার থেকে শুনে আমিও যেটা মনে করি, যেটা ফিল করি, যে উই হ্যাভ টু হ্যাভ আ স্ট্রং R&D সেকশন, যেখান থেকে আমাদের এই জিনিসগুলো থাকবে। অ্যান্ড অলসো ভেরি ইম্পর্টেন্টলি the government initiatives regarding the taxation as well as the initiative for quality management, এই জিনিসগুলো যদি না থাকে, কারণ হচ্ছে যে আমরা একটু আগে যেটা বলছিলাম যে আমরা এখন পর্যন্ত $60 আমরা কাস্টমসের দিচ্ছি, অথচ এখন ক্লিংকারের দাম $38 নেমে গেছে, 38 উঠানামা করছে। আমাদের কোনো R&D না থাকার কারণে আজকে আমরা ওই সেই আমলের আজকে 2003 মানে কত বছর আগের সেই জিনিস, এখানে পৃথিবীতে কত ইনোভেশন এসে গেছে। এটা আমরা যা দেখলাম যে 95% ফ্লাই অ্যাশ দিয়ে বা পর্জলোনা দিয়ে কিন্তু এখন একটা ভালো পিসিসি সিমেন্ট তৈরি করা যায়, যেখানে আমরা এখনও 65% থেকে 80%-এর ভিতরে পড়ে রয়েছি। তো এই জিনিসগুলো কিন্তু এক। আর 3 নম্বর হচ্ছে, আমি বারবার করে আমি আগেও বলেছি যে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে একটা অবশ্যই একটা এগুলোকে দেখার জন্য একটা, সব দেশে আমি দেখেছি যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মতো একটা টিম থাকে, যেখানে ওরা ট্যাক্স থেকে শুরু করে কোয়ালিটি থেকে শুরু করে ইনোভেশন নিয়ে সারাক্ষণ কাজ করতে থাকে। এই বাংলাদেশেই শুধুমাত্র একটা দেখলাম। ইভেন আপনি যদি ব্যাংককে যান, আমি সব জায়গায় দেখেছি যে এইটা কিন্তু কন্টিনিউয়াসলি ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট, শুধু সিমেন্ট বলে না, মানে এভরি জায়গার জন্য ওদের একটা থাকে, সেখানে পাওয়ার কনজামশন নিয়ে কাজ হচ্ছে, ইন্ডাস্ট্রি নিয়ে কাজ হচ্ছে। তো এই জায়গাগুলোতে আমি রিকোয়েস্ট করব গভর্নমেন্টকে যে এরকম একটা সেকশন বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে গড়ে তোলার জন্য, সো দ্যাট তাদের কাজই হবে যে লেটেস্ট ইনোভেশনসগুলো নিয়ে কাজ করা, আমাদেরকে কতটুক দিতে পারবে তারা ব্যাকআপ ইন টার্মস অফ ইন্ডাস্ট্রিগুলোকে, যে আরও সাশ্রয়ী, পরিবেশ বান্ধব এবং পিপলস ফ্রেন্ডলি যে প্রাইসিং থেকে শুরু করে প্রোডাক্ট থেকে শুরু করে আমরা দিতে পারবো। যদি এটা আমরা করতে পারি সবাই মিলে, তাহলেই কিন্তু এই বিল্ডিং মেটেরিয়ালসের একটা সুন্দর ভবিষ্যৎ থাকবে এবং মার্কেট একটা স্টেবল থাকবে, এবং আমাদের যে বেশি যে ইকোনমিক জিডিপির জন্য যে ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট গ্রোথ ইন টার্মস অফ কানেক্টিভিটি, সেটা গড়ে উঠবে এবং বাংলাদেশ একটা সুন্দর জায়গায় চলে যেতে পারবে, এটা আমার বিশ্বাস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। Over to Moshiur Rahman sir, CEO Akis Cement, for your closing remarks, please. জি, থ্যাংক ইউ। আকিস ফ্যামিলি ক্লাস্টারগুলোতে বিল্ডিং ম্যাটেরিয়ালসের সমস্ত আইটেমগুলো ম্যানুফ্যাকচারিং করে, কিছু কিছু আবার ইম্পোর্টও করে। আর বাংলাদেশে যদি বলি যে ইনোভেশনের কথা বলি, তাহলে বাংলাদেশে সর্বপ্রথম 2008 সালে আকিস ভার্টিক্যাল রোলার মিলের মাধ্যমে যাত্রা শুরু করে, জার্মানির লোসে মিল দিয়ে, আপনারা জানেন সেটা, এবং অত্যন্ত এটা আপনার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এবং যেটা এর যে এক্সহাস্ট হয় জেনারেটরের, যে আমাদের যে গ্যাস জেনারেশন আছে তার যে এক্সহাস্ট হয়, এটা কিন্তু ড্রায়ার হিসাবে ব্যবহার করা হয়, র ম্যাট্রিক্সের ড্রায়ার হিসাবে। তার মানে এখানে কার্বনের যে নিঃসরণটা, সেটা আকিস প্রথম এটা রেজিস্ট্যান্সের ব্যাপারে কাজ করে। আর আমরা যে সিমেন্ট উৎপাদন করি সেটি হচ্ছে আপনার স্লাগ বেস সিমেন্ট, যেটা কোস্টাল বেল্টে, বিশেষ স্লাইনিটি যে সমস্ত এলাকাতে আছে
সেটা প্রোটেক্ট করে এবং বাংলাদেশে একমাত্র আকিজে স্লাগ বেস সিমেন্ট তৈরি করে এবং এই বিশেষ করে আমাদের অভিজাত এলাকা এবং খুব ইম্পর্টেন্ট যে সমস্ত আইএসবি আছে, ইন্ডিভিজুয়াল হোম বিল্ডার্স আছে, তাদের খুব পছন্দের ব্র্যান্ড আকিজ, কারণ এটা সারফেস হোয়াইটিশ হয় এবং ফেয়ারফেস যে কাজগুলো আছে সেগুলো আমাদের আইএসবিরা চেষ্টা করে সবসময় আকিজকে তাদের পছন্দের তালিকার প্রথম সারিতে রাখার। এবং ইনোভেশনের ক্ষেত্রে যেটা ডিজিটাল ইনোভেশন তো আছেই, আর আমাদের ফ্যাক্টরি হচ্ছে যে এটা সিসিআর সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে আমাদের ফ্যাক্টরি পরিচালিত হয় এবং এর ফলে হয় কি যে আমাদের যে ভিআরএম এবং একজন কনজিউমারের যে সিমেন্টটা ক্লায়েন্ট বা আইএসবি যে সিমেন্টটা পাচ্ছে সেটা হচ্ছে সঠিক এফএমের সিমেন্ট সে পাচ্ছে, ফাইননেসের যেটা বলা হয়, ফাইননেস মডিউলাসের সে সঠিকটা সবসময় পাওয়ার যে নিশ্চয়তা সেটা আকিজে আছে। আমি বিশ্বাস করি এই একইভাবে আকিজ 2008 সালে যে ধারাবাহিকতা সিমেন্ট ফ্যাক্টরিতে যে ইনোভেটিভ যে আপনার রেগুলেশনটা নিয়ে এসছে এবং সেটা কিন্তু অন্যান্য কোম্পানিগুলো এখন ট্রাই করছে কন্টিনিউ করার, এটা আমাদের সবার জন্য অনেক ভালো, বাংলাদেশের জন্য ভালো। এবং পরিশেষে আমি ব্র্যান্ড প্র্যাকটিশনারদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে ব্র্যান্ডিং, বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে হবে। আমি চাই যে আপনাদের মাধ্যমে যত বাংলাদেশ ব্র্যান্ডিং হোক, এবং বাংলাদেশ যদি ব্র্যান্ডিং হয় তাহলে আমাদের এখানে যারা বিল্ডিং ম্যাটেরিয়ালসের যে সমস্ত ম্যানুফ্যাকচারার আছে তারা খুব ভালো থাকবে। এবং সরকারকে ব্র্যান্ডিং করতে হবে, সরকারকে এই সমস্ত বিল্ডিং ম্যাটেরিয়ালসের যে যে প্রোডাকশনটা, মানে ওভার প্রোডাকশন বলবো না, যে এক্সটেন্ডেড লেভেলের যে প্রোডাকশন থাকা উচিত ছিল সেটা নাই, সেটা আপনাদেরকে দেখিয়ে দিতে হবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। এখন ইরফানুদ্দিন, আপনি যদি আপনার ক্লোজিং রিমার্কসটা বলেন। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমার মনে হয় এই ইনিশিয়েটিভটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ আপনি যেটা একটা কোয়েশ্চেন করেছেন, কারেন্ট ক্রাইসিস আসলে হয়তো বা এখন একটা আছে, উই নেভার নো ফিউচারে কোনটা আসবে কোনটা আসবে না। ইট ইজ বেটার দ্যাট উই ওয়ার্ক অন ইট। সুফিয়ান ভাই যেটা বললেন যে গভর্নমেন্ট R&D টিম করবে কিনা জানি না, যেমন বাট প্রাইভেটলি as part of the association আমি বলবো, there's cement association, there's steel association, it is always better যে অ্যাসোসিয়েশনের একটা R&D টিম থাকা। এই যে ধরেন কোথায় কোন প্রবলেমগুলো আছে ফাইন্ড আউট করা অ্যান্ড সেটার উপরে হাউ টু ওয়ার্ক অন ইট। আমার মনে হয় এই জায়গাগুলো যদি প্রাইভেট অ্যাসোসিয়েশনগুলো আরেকটু স্টেপ ইন করে, যেটা গভর্নমেন্টের পক্ষে আসলে এই যে এত বড় ইন্ডাস্ট্রি সেক্টর, মানে বিল্ডিং ম্যাটেরিয়াল তো আসলে ছোট না, অ্যান্ড ইট ইজ কাইন্ড অফ ইম্পসিবল যে তাদের একার পক্ষে শুধু বিল্ডিং ম্যাটেরিয়াল তো চাইতে পারবে না। এফএমসিজি কী দোষ করেছে, আদার সেক্টরগুলো কী দোষ করেছে, ফুডস আছে, লট অফ বিজনেসেস। সো একটা গভর্নমেন্টের পক্ষে এটা সম্ভব না। সো আই থিঙ্ক ইট ইজ বেটার দ্যাট উই অল স্টেপ ইন। আমরাই আমাদের কাছ থেকে ইনিশিয়েটিভ নিয়ে উই ডু দি রিসার্চ অ্যান্ড দেন হেল্প দি গভর্নমেন্ট। আমাদের অ্যাসোসিয়েশনগুলো তো উই হ্যাভ মিটিংস উইথ গভর্নমেন্ট এজেন্সিস বলেন কি ট্যাক্সেশনের সময়, বাজেটের সময়, হোয়াট এভার। সো সেই সব জায়গায় যদি ইফ উই ক্যান গিভ দেম আ গুড ক্লিয়ার ডেটা যে এই জায়গাগুলোতে সমস্যা হয় অ্যান্ড দিস ইজ হাউ ইউ ক্যান ওয়ার্ক আউট উইদাউট লুজিং দ্য রেভিনিউ, বিকজ উই নিড টু এনশিওর দ্য রেভিনিউ ফর দ্য গভর্নমেন্ট। বেসিক্যালি আমি যেটা অ্যাড করতে চাই আপনার সাথে, এটা হলো আমাদের সার্ভাইভালের জন্য এটা দরকার, এটা আমাদের সার্ভাইভালের জন্য গভর্নমেন্টকে স্টেপ ইন আবার করতে হবে। আমরা শুধু যদি মনে করি যে আমরা শুধু নিব আর ট্যাক্স গভর্নমেন্টের রেভিনিউ বন্ধ হয়ে যাবে, সেটাতেও আবার ধরেন দেশ চলবে না তো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই। ওভার টু গালিব ভাই। থ্যাংক ইউ। স্টপাস অন করলাম, 2 মিনিটে শেষ করবো ইনশাল্লাহ। আচ্ছা, 2 পয়েন্টস যেটা মিস করেছিলাম সেটা আমি র্যাপ আপ করি। সেটা হলো একটা টেকনোলজিক্যাল ইনোভেশন আর একটা সাস্টেনেবিলিটি। ফর সাস্টেনেবিলিটি জাস্ট ওয়ান ওয়ার্ড, ওয়ান সেন্টেন্স, দ্যাট ইজ টু ফলো লেটস সে ট্রিপল বটম লাইন। ওকে, সো আমরা শুধু প্রফিট না, প্রফিটের সাথে পিপল অ্যান্ড প্ল্যানেট। সো এই বই look at to profit, people and planet, only then we can ensure sustainability in the business. That is one thing. আর টেকনোলজিক্যাল ইনোভেশনের জায়গায় ইউ আর ভেরি লাকি যে এইখানে আপনারা হয়তো বাই দিস টাইম আকিজ রিসোর্সের ওনার যিনি শেখ জসিমউদ্দিন স্যারের বিষয়ে হয়তো জানেন যে ইনফ্যাক্ট আওয়ার অফিস ইজ পেপারলেস। সো উনি টেকনোলজিক্যালি অনেক সাউন্ড, যেটার কারণে অ্যাজ এ হোল আমরা আকিজ রিসোর্সের আমব্রেলায় যে বিজনেসগুলো আছে আমরা রিলেটিভলি টেকনোলজিক্যালি একটু অ্যাডভান্সড।
সো সেই জায়গায় লেভেল 4 অটোমেশনের কথা যেটা বললেন, সিসিআর যেটা সিমেন্টের, দ্যাট ইজ অলসো ইন আকিজ ইস্পাত। এই ডিটেলে আমার মনে হয় কোনো একদিন যদি আমাদের শেখ জসিমউদ্দিন স্যারের কোনো সেশন এটা করা হইলে এন্টায়ার ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড অ্যাজ এ হোল, নট অনলি বিল্ডিং ম্যাটেরিয়াল, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সেগমেন্ট এইটাই বেনিফিটেড হবে। আর অ্যাজ এ হোল আজকে ইনভাইট করার জন্য এবং ইনিশিয়েটিভের জন্য ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ এবং অল পার্টিসিপেন্টস সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনার আরও দর্শক ছিল, অসুবিধা নেই। থ্যাংক ইউ গালিব ভাই, দ্যাট ইজ দ্য বিউটি অফ ইয়ার্স। আমরা যেটা যদি র্যাপ আপ করি, আসলে আমাদের অনারেবল মডারেট পার্টিসিপেন্টরা যেটা বলেছেন, ডিফারেন্ট কোর্স ক্যান বি ইন্ট্রোডিউসড ইন বাংলাদেশ। আসলে আমরা একটা জায়গায় বকডাউন হয়ে গেছি। আমাদের 27টা করেই চলতে হবে কেন, এটা একটা বড়, এটাকে চ্যালেঞ্জ করতে হবে। এনার্জি এফিসিয়েন্সি যে প্রোডাকশনগুলো আছে সেগুলোতে আমরা নজর দিতে পারি, এবং বড় ব্যাপারটা হলো যে আমরা এনভায়রনমেন্ট নিয়ে যতটা কনসার্ন, তার চেয়ে বেশি আমাদের রেসপন্সিবিলিটির তুলনায় আসলে আমাদের দায়টা অনেক বেশি পড়ে গেছে। কারণ উন্নত বিশ্ব আসলে অনেক বেশি কার্বন ইমিশন করে এবং আমাদেরকে এটা পে করতে হয়। বাট সিন্স আমাদের কোস্টাল এরিয়াতে অনেক লোক বসবাস করে, আমরা একটা নদীমাতৃক দেশ, আমাদের সি লেভেল বেড়ে যাচ্ছে। সো আমাদের প্ল্যানেটের প্রতি একটা আমাদের থাকতেই হবে, কমিটমেন্ট থাকতেই হবে। গ্রিন এনার্জি স্টিল ভেরি এক্সপেন্সিভ ফর আস, যেটা আমাদের অনারেবল প্যানেলিস্টরা বললেন। বাট এটাকে আমাদের কোনো না কোনোভাবে ক্র্যাক করতে হবে। রিসার্চ উইং একটা ডেভেলপ করতে হবে, যেটা আসলে উই শুড নট ডিপেন্ড অন দ্য গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি ফর আওয়ার ওন সার্ভাইভেল উই শুড স্টেপ ইনটু। এবং যেই ধরনের ট্যাক্সেশনগুলো আছে, এটা নিয়ে আসলে অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রি সবার একটা কনসেনসাস আছে, এবং এটা নিয়ে আসলে সিন্স আমাদের ফ্র্যাটার্নিটির উপদেষ্টা আছেন, বাণিজ্য উপদেষ্টা মহোদয়, আমরা ওনার কাছে যেতে পারি। দিস ইজ মাই সাজেশন যে আমাদের আসলে আমার কেন যেন মনে গভর্নমেন্ট আসলে বুঝতে পারছে না, আমাদের এখন টেলকম পাউডারই মনে করতেছে। সো এই জিনিসটাকে আসলে আমাদেরকে ওনাদেরকে রিফ্রেশ করতে হবে আমাদের ইন্ডাস্ট্রিকে। এবং যেটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে রেফারেন্স ভ্যালুর কথা এসছে, উইচ ইজ ভেরি রাইটলি সেড ইন সিরামিক ইন্ডাস্ট্রি। এই জিনিসটাকে আসলে আমাদের প্রতিটা জিনিসকে চ্যালেঞ্জ করতে হবে, যেহেতু আমরা আসলে আমরা চাই যে একটা গুড গভর্নেন্সের দিকে যেতে, এবং এটা দিস ইজ দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রি। আই হোপ যে আমাদের এই কনসার্টেড এফোর্ট উইল হেল্প আস টু গ্রো সাস্টেনেবলি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ to create more employment and for more revenue for the government. Thank you all the panelists for being with us. Thank you for your patience listening. Thank you, Ilyas. I think I have taken much more time but I think it was worthy because you have come to listen from all the CXOs. Thank you so much.